হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জাগারনট। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। তো আমরা মডার্ন হিস্ট্রি ডব্লিউবিসিএস পিওকিউ এর মডার্ন হিস্ট্রি কমপ্লিট করছি। অলরেডি অ্যানসিয়েন্ট হিস্ট্রি আমাদের কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে নাও, প্লে লিস্ট দেওয়া আছে। আমি এখানে আই বাটনেও দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে হয়তো লিঙ্ক থাকবে। ওকে, আজকে 13 নম্বর সেট, অলরেডি 12টা সেট আমি আপলোড করে ফেলেছি। যারা দেখোনি তা অবশ্যই দেখে নেও। ওকে, আর পিডিএফ এর জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, হু ফার্স্ট ইন্ট্রোডিউস দ্য পোর্টফোলিও সিস্টেম? পোর্টফোলিও সিস্টেম কে ইন্ট্রোডিউস করেছিল? পোর্টফোলিও সিস্টেম জিনিসটা কি ভাই? তোমরা সবাই জানো যে ভাইস প্রেসিডেন্ট হলো পোর্টফোলিও সিস্টেম অনুযায়ী, যিনি ভাইস প্রেসিডেন্ট হবেন উনি রাজ্যসভার চেয়ারম্যান হবেন। মানে একটার বদলে একটা ফ্রি, মানে যদি লেম্যান সেন্সে কথাটা বলি, বোঝাতে পেরেছি? কোনো একটা পোস্টে বসলে সেটা অটো বাই ডিফল্ট ওটার সে আর একটা পোস্টের পদাধিকার হয়ে যায়। যেমন আমাদের প্রাইম মিনিস্টার চেয়ারম্যান হয়ে যান, যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি নীতি আয়োগের কি হয়ে যাবেন? চেয়ারম্যান হয়ে যাবেন। ওকে, কালকে তুমিও যদি প্রাইম মিনিস্টার হও তুমিও নীতি আয়োগের কি হয়ে যাবে? চেয়ারম্যান হয়ে যাবে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই পোর্টফোলিও সিস্টেমটা, এটাকে বলছে পোর্টফোলিও সিস্টেম। তাহলে এই পোর্টফোলিও সিস্টেমটা কে ইন্ট্রোডিউস করেছিল, এটাই তোমার প্রশ্ন। পোর্টফোলিও সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ইন্ট্রোডিউস করেছিলেন কিসের মাধ্যমে? বাই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 এই দ্বারা। ওকে, এই আইন দ্বারা পোর্টফোলিও সিস্টেম উনি প্রথম চালু করেন। তাহলে ক্যানিং এর সম্বন্ধে আমরা আরো জেনে নিই। ক্যানিং এর সময়েই কি হয়েছিল মনে করো? 1857 এর রিভল্ট হয়েছিল। এই ক্যানিং এর সময়েই, এই ক্যানিং এর সময়েই উইডো রিম্যারেজটা পাস হয়। মনে থাকবে, উইডো রিম্যারেজটা পাস হয়, বিধবা বিবাহ 1856-এ। ওকে, বিদ্যাসাগর যেটার জন্য এফোর্ট দিয়েছিলেন, ক্যানিং এর সময় পাস হয়। আর যদি বলা হয় এর সময়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এসেছিল, যেটাকে ইংরেজরা বলেছিল বা ব্রিটিশরা বলেছিল কি? গুড গভর্নেন্স অ্যাক্ট। কি বলেছিল? গুড গভর্নেন্স অ্যাক্ট। কেন বলেছিল? কারণ এই অ্যাক্টের মাধ্যমেই কোম্পানি থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শাসন কাজ কার কাছে চলে যায়? ব্রিটিশ মনার্কের কাছে চলে যায়। ওকে, ব্রিটিশ মনার্কের কাছে চলে যায়। আর এই 1858 এর মাধ্যমে একটা নতুন পোস্টও ক্রিয়েট হলো, সেটা মনে করো ভাইসরয়। তাহলে ফার্স্ট ভাইসরয়কে লর্ড ক্যানিং। বেশ, আর একটা পোস্ট ক্রিয়েট হয়েছিল 1850 অ্যাক্টের মাধ্যমে। এটার মাধ্যমে আর একটা পোস্ট ক্রিয়েট হয়েছিল, দ্যাট ইজ সেক্রেটারি অফ স্টেট। সেক্রেটারি অফ স্টেট। ওকে, এই পোস্টটা ক্রিয়েট হয়েছিল। ক্লিয়ার? তাহলে আনসার হলো কি আমার? লর্ড ক্যানিং। ডালহৌসি সম্বন্ধে যদি বলি, ডালহৌসি 1848-এ ডক্টরিন অফ ল্যাপস চালু করেন। ডক্টরিন অফ ল্যাপস চালু করেন, যেটার মাধ্যমে সাতারাকে প্রথম উনি অ্যানেক্স করেন এই ডক্টরিন অফ ল্যাপসের মাধ্যমে। ক্লিয়ার হয়েছে? ফার্স্ট রেলওয়ে উনি চালু করেন 1853-তে। ফার্স্ট রেলওয়ে 1853-তে মুম্বাই টু থানে উনি চালু করছেন। পিডব্লিউডি উনি চালু করেছেন। ওকে, তাহলে এগুলো সবগুলো করেছিল কে? ডালহৌসি। মনে থাকবে? বেশ, আচ্ছা, এই সময়ে সাঁওতাল রিভল্ট হয়। কি হয়? সাঁওতাল রিভল্ট 1855-এ ইনার সময়েই হয়। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে আনসার হলো কি? লর্ড ক্যানিং। বাকি দেখতে পাচ্ছি লর্ড রিপন। লর্ড রিপন ইম্পর্টেন্ট পয়েন্ট। লর্ড রিপনের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যেটা লিটন লাগিয়ে গিয়েছিল, সেটা 1881-এ উনি ভাইসরয় হওয়াতেই কি করলেন? সেটাকে রিপিল করে দিলেন। ওকে, তাহলে যদি লাগাইকে বলা হয় তাহলে আনসার কি হবে? লিটন। রিপিল করে কে? এটা।
এই সময়ে বিখ্যাত ইলবার্ট বিলের কন্ট্রোভার্সি হয়েছিল, ইলবার্ট বিল, ওকে 1883-তে যেটা টেবিল হয়েছিল, ওকে ইলবার্ট বিল কন্ট্রোভার্সি হয়েছিল। বেশ, আচ্ছা রিপনকে বলা হয় ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। ইনার সময় ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট পাস হয়, ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট 1881-এর পাস হয়। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এতগুলো ছিল লর্ড রিপনের সময়। আচ্ছা লর্ড মিন্টো সম্বন্ধে দূর একটা বলে দিই। লর্ড মিন্টো টু, অ্যাকচুয়ালি টু, এই সময় মুসলিম লীগ তৈরি হলো। কি তৈরি হলো? মুসলিম লীগ তৈরি হলো 1906 সালে। এই সময় একটা বিখ্যাত একটা আইন এসেছিল, কি মরলে মিন্টো রিফর্মস, মরলে মিন্টো রিফর্মস 1909 সালে, যেখানে সেপারেট ইলেক্টোরেটের কথা বলা হয়েছিল। তাই লর্ড মিন্টো টুকে কি বলা হয়? ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। মনে থাকবে? তাহলে এতগুলো পয়েন্ট গেল। তাহলে আমার আনসার পোর্টফোলিও সিস্টেম কে চালু করেছেন? লর্ড ক্যানিং। চলো পরের প্রশ্ন যাই। পরের কোশ্চেন কি দিয়েছে দেখো, ইন হুইচ ইয়ার দ্য রেলওয়ে বোর্ড অফ ফাউন্ডেড। তাহলে রেলওয়ে প্রথম কে চালু করলেন? ডালহাউসি চালু করলেন 1853-তে মুম্বাই টু থানে। আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলে কথাই তাহলে 1854-এ। ওকে, তাহলে রেলওয়ে বোর্ড কখন হয়েছিল ফাউন্ড? 1905 সালে কার্জনের সময়। কার সময়? কার্জনের সময় রেলওয়ে বোর্ড চালু হলো। ক্লিয়ার? 1905 সাল। বেশ, 1905 সালে আর কি বিখ্যাত হয়েছিল? মনে করো বিখ্যাত জিনিস, ইম্পর্টেন্ট হিস্ট্রিতে, বেঙ্গল পার্টিশন হয়েছিল, তাই না? বেঙ্গল পার্টিশন হয়েছিল এই 1905 সালেই। ক্লিয়ার? আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল, মনে করো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, গোপাল কৃষ্ণ গোখলে এটা তৈরি করেছেন। জি কে গোখলে এটা চালু করেন 1905 সালে। ক্লিয়ার? 1919 সাল দেখতে পাচ্ছি, সাল দেখতে পাচ্ছি, যতদূর রিকল করা যায় ততদূর রিকল করছি। এইভাবে পড়তে হবে, তাহলে পুরো জিনিসটা তোমার মাথায় ঘুরবে, রিভিশন হবে। ওকে, 1919 দেখে মনে হচ্ছে মন্টেগু চেমসফোর্ড, মন্টেগু চেমসফোর্ড আইন আসলো। ওকে, তাহলে 1909 সালে যেখানে শুধুমাত্র মুসলিমদের সেপারেট ইলেকশনের কথা বলা হয়েছিল, 1919 সালে সেটা কিন্তু অনেক বড়, মানে আরো ফার্দার শিখ, অ্যাংলো ইন্ডিয়ান সবার কথা বলা হয়েছিল। ক্লিয়ার হলো? এটা ছিল মন্টেগু চেমসফোর্ড 1919 সালে। ওকে, আর একটা ইম্পর্টেন্ট হয়েছিল যে ডুয়াল গভর্নমেন্ট অ্যাট স্টেট বা অ্যাট প্রভিন্স, এই সময় চালু হয়। মনে থাকবে? এই সময় প্রভিন্সে ডুয়াল গভর্নমেন্ট স্টার্ট হলো। ওকে, বেশ, 1935 সালে এই ডুয়াল গভর্নমেন্ট যেটা চালু হলো, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, মনে করো 1935 সালের এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে এটা যেটা চালু হলো, সেটাকে এই ডুয়াল গভর্নমেন্টটাকে কি করলো? ক্যান্সেল করলো। মনে থাকবে? আর প্রভিন্সিয়াল অটোনমির কথা বলা হয়েছিল, প্রভিন্সিয়াল অটোনমির কথা বলা হয়েছিল এই 1935-এ। আর একটা ইম্পর্টেন্ট, সেটা হলো যেটা এক্সট্রা জিনিস, এখানে দুটো লিস্টে ভাগ করা হয়েছিল, রিজার্ভ লিস্ট এবং ট্রান্সভার্স লিস্ট। ওকে, এটা বাদ দিয়ে রেসিডুয়ারি পাওয়ার, এই দুটো জায়গায় দুটো লিস্ট আছে, দুটো জায়গায় দুরকম আইন তৈরি করতে পারে। যেমন এখনকার আছে কি স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টে সেন্ট্রাল গভর্নমেন্ট আইন তৈরি করতে পারে, স্টেট লিস্টে স্টেট গভর্নমেন্টগুলো আইন তৈরি করতে পারে, কনকারেন্ট লিস্টে বোথ আইন তৈরি করতে পারে। এবার এমন কিছু তো আছে যেগুলো ওগুলো তো মেনশন নেই, তখনকার সময় মেনশন করা হয়নি, যেমন সাইবার ল বা এখনকার যেরকম ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোনো যদি ল বানাতে হয়, তাহলে কে বানাবে? সেন্টার বানাবে। তাহলে রেসিডুয়ারি পাওয়ার এখন কার কাছে আছে? পার্লামেন্টের কাছে আছে। কিন্তু তখনকার সময় রেসিডুয়ারি পাওয়ার কার কাছে ছিল? ভাইসরয়ের কাছে ছিল। মনে বোঝা গেল না গেল না? তাহলে এই ছিল 1935-এ। আর 1947 তুমি দেখতে পাচ্ছ, 1947-এর যদি বলা হয় 3 জুন মাউন্টব্যাটেন প্ল্যান, এটা 18 জুলাই ওই মাউন্টব্যাটেন প্ল্যান, মানে দুটো
ইসে ভাগ হবে দেশ, সেটাকে রয়্যাল অ্যাসেন্ট পেল, এবং ফাইনালি 15th আগস্ট আমাদের ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স হলো, ইন্ডিপেন্ডেন্ট পেল। বোঝা গেল? তাহলে এই ছিল গল্প। রেলওয়ে বোর্ড 1905 সালে তৈরি হয়। চলো পরেরটা। হু পাস্ট আর্মস অ্যাক্ট? আর্মস অ্যাক্ট কে পাস করেছিল? 1878-এ পাস করেছিল লর্ড লিটন। তখনকার সময়ে ন্যাশনালিজম কি হয়েছিল? এই টাইমে ন্যাশনালিজম বিশাল পিক পয়েন্টে ছিল। ফার্দার তাছাড়াও কিছুদিন আগেই মানে 1857-এ মনে করো রিভল্ট হয়েছিল, কত বড় রিভল্ট, সেটা যাতে ফার্দার আরো ইন্টেন্সিফাই না হয় সেই কারণে এই আর্মস অ্যাক্টটা আনা হয়। কি হলো আর্মস অ্যাক্টে? কি বলা হলো যে লোকাল যারা আছে ইন্ডিয়ানরা, অ্যাকচুয়ালি লোকাল বলতে ইন্ডিয়ানরা কোনো রকম আর্মস তৈরি করতে পারবে না, কারখানা থাকবে না, মানে উইদাউট পারমিশনে। সেকেন্ড, কোনো রকম আর্মস নিজের কাছে রাখতে পারবে না। বোঝা গেছে? তাহলে এটাই ছিল আর্মস অ্যাক্টের ফিচার্স। এটাও 1878 সালে আর্মস অ্যাক্ট আসলো। ওকে, তাহলে লিটনের সম্বন্ধে তোমাকে এক্ষুনি বললাম। রয়্যাল টাইটেল অ্যাক্টস, বলো রয়্যাল টাইটেল অ্যাক্টস, যেখানে 1877-এ যে রয়্যাল টাইটেল অ্যাক্টের মাধ্যমে এই লর্ড লিটন ভিক্টোরিয়া মানে ব্রিটিশের রানীকে ভারতের সম্রাজ্ঞী বলে ঘোষণা করলেন। ক্লিয়ার হয়েছে? এবং 1877 সালে দিল্লি দরবারও হয়েছিল। 1877 সালে কি হলো? একটা দিল্লি দরবার হলো। এই দিল্লি দরবারে এই ঘোষণাটা করলো এই অ্যাক্টের মাধ্যমে যে ইন্ডিয়ার রানীকে ভারতের সম্রাজ্ঞী বলে, এমপ্রেস অফ ইন্ডিয়া বলে ঘোষণা করলো। আর একটা জিনিস, এই সময় সাউথ ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ফেমাইন হচ্ছিল। সেই ফেমাইনকে দেখার জন্য একটা কমিটি তৈরি হলো। প্রথম ভারত ফেমাইনের কমিটি তৈরি হলো। তার নাম কি ছিল? স্ট্র্যাচি কমিশন। 1878-এই হয়েছিল তৈরি, ওই ফেমাইনটাকে এক্সামিন করার জন্য, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখার জন্য। এটা ফেমাইন কমিশন, স্ট্র্যাচি কমিশন। ওকে, বেশ। আর যদি বলা হয় লিটনের সম্বন্ধে, তাহলে লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট লাগিয়েছিল। তোমাকে একটু আগে বললাম ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878-এ, যেটাকে রিপন কি করলো? সেটাকে রিপিল করে দিল। ওকে, বেশ। চলো বাকিগুলো একটু বলি। লর্ড ক্যানিং, ক্যানিংয়ের সম্বন্ধে এখনই তোমাকে বলে দিলাম। গুড গভর্নেন্স অ্যাক্ট সবগুলো বলেছি। এখান থেকে একটা জিনিস, ওই যে একটা এক্সট্রা জিনিস বলছি আগে যেটা বলিনি, সেটা হলো যে 1858-এ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা গুড গভর্নেন্স অ্যাক্ট আসলো, সেটা কোথায় পড়া হয়েছিল? এলাহাবাদে। কোথায় পড়া হয়েছিল? রিডি কোথায় করা হয়েছিল? এলাহাবাদে। এবং কে পড়েছিল? রেড বাই ক্যানিং নিজে। ক্যানিং নিজে ওই আইনটা পড়েছিল। ক্লিয়ার? আচ্ছা, এখানে তোমাকে একটা ইম্পর্টেন্ট বলি। এই দিল্লি দরবারে ভারতীয়রাও গিয়েছিল। ভারতীয়দের মধ্যে একজন গিয়েছিলেন যিনি কি গিয়েছিলেন? খাদি পরে গেছিলেন। নাম কি? জি.ভি. যোশী। নাম কি? জি.ভি. যোশী। যে জি.ভি. যোশী কাকা সাহেব নামে পরিচিত। কি নামে পরিচিত? কাকা সাহেব নামে পরিচিত। এটাও পরীক্ষা এসেছিল বিশেষ। বেশ। লর্ড কার্জনের সম্বন্ধে যদি বলি শেষ হবে না। রেলওয়ে বোর্ড ওই সময় তৈরি হলো, আজকে বললাম। রেলওয়ে বোর্ড হলো, বেঙ্গল পার্টিশন হলো, ইয়ং হাজব্যান্ড কমিশন তিব্বতে উনি পাঠিয়েছিলেন। ইয়ং হাজব্যান্ড কমিশন তিব্বতে উনি পাঠিয়েছিলেন। তাছাড়াও কিচেনার কন্ট্রোভার্সি, যেটার পরে এই কার্জন কি করে দেন? ইস্তফা দিয়ে দেন। ওকে, তারপর আরো যদি বলি রেলওয়ে কমিশন বা ইউনিভার্সিটি কমিশন, এক না, রেলওয়ে কমিশন 1902-তে বা ইউনিভার্সিটি কমিশন এটা তৈরি করেন। তাছাড়াও ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 সালে উনি তৈরি করলেন। ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 সালে উনি তৈরি করেছিলেন। ওকে, পুসাতে তিনি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এটাও এস্টাবলিশ করেছিলেন 1904 সালে। বেশ। মিন্টোর কথা তো এখনই বলে দিলাম, যে ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। অল ইন্ডিয়া মুসলিম লীগ তৈরি হলো 1909, মল্লে মিন্টো রিফর্মস আসলো। সবগুলো তোমাকে এখান থেকে বলে দেওয়া হলো। তাহলে আনসার, আর্মস অ্যাক্ট কবে পাস হলো? অস্ত্র আইন কবে পাস হয়েছে? 1878 সালে লর্ড লিটনের সময়। ক্লিয়ার? চলো পরেরটা। হু প্লিডেড ফর স্যার অরবিন্দ ইন আলিপুর বোম কেস? আলিপুর বোম কেস কোনটা? এটাকে মানিকতলা কেস নামে পরিচিত। আর কি নামে পরিচিত?
মানিকতলা কেস 1908 সালে হয়েছিল। মনে করো প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোমা নিক্ষেপ করেছিল। ক্লিয়ার? তাহলে এই কেসে অরবিন্দ ক্ষুদিরাম বসু তখনই মারা গেছিল, মানে এই প্রফুল্ল চাকি তো তখনই মারা গেছিল। ক্ষুদিরাম বোসকে কি করেছিল? হ্যাং করা হয়েছিল। এবং এটার জন্য অরবিন্দ ঘোষ তখনকার সময়ে আমাদের ন্যাশনালিজমের সঙ্গে যুক্ত এবং রিভলিউশনের সঙ্গে যুক্ত, যুগান্তর দল থেকে এসেছিল, উনি যুগান্তর দল লিড করতেন। সেজন্য ওনাকে কি করা হয়েছিল? অ্যারেস্ট করা হয়েছিল, যে তোমার ইনসাইটেশনেই বা তোমার প্রভোকেশনেই ওটা হয়েছে, ওরা খুন করেছে। সেই অরবিন্দ ঘোষকে ডিফেন্ড করেছিল কে? ডিফেন্ডেড লয়ার ছিল সিআর দাস। সিআর দাসের কথা যদি বলি, সিআর দাস দেশবন্ধু নামে পরিচিত। কি নামে পরিচিত? দেশবন্ধু নামে পরিচিত। ইনি নো চেঞ্জার ছিলেন, এটা বলে দিয়েছিলাম। নো চেঞ্জার্স না, এটা প্রো চেঞ্জার্স ছিলেন। ইনি প্রো চেঞ্জার্স ছিলেন। বেশ, তাছাড়াও আগের ভিডিওগুলো দেখবে, এগুলো খুব ডিটেলে বলে দিয়েছি প্রো চেঞ্জার্স আর নো চেঞ্জার্স জিনিসটি কি। 1900 কি হয়েছিল, 1920 সালে যে এনসিএম শুরু হলো, সেটা 1922 সালে তুলে নিল গান্ধীজি। মানে বয়কটের কথা বলা হয়েছিল, ব্রিটিশেরকে বয়কট করবে, যে ঢুকবে না। কিন্তু এই চৌরুচেরি ঘটনার মাধ্যমে আন্দোলনটা প্রত্যাহার করে নিলে পারে সিআর দাসেরা বলে যে না, আমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ঢুকবো, বিরোধিতা করব। মানে এই নয় যে ব্রিটিশের ফর্মে হয়ে যাবো, এরকম নয়, বিরোধিতা করব, কিন্তু সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ঢুকে আমরা বিরোধিতা করব। কিন্তু গান্ধীজির কথা ছিল যে না, আন্দোলন প্রত্যাহার করে নিলাম তো কি হলো, আমরা তবুও ঢুকবো না, আমরা এইভাবে বিরোধিতা দেখাবো। তাহলে এনসিএম এর যে ধারা, সেটা কি? বয়কট। তাহলে ওনারা নো চেঞ্জার্স, মানে ওনাদের এই বক্তব্য ছিল। কিন্তু সিআর দাসরা বলছিল আমরা বিরোধিতা করব, কিন্তু সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ঢুকে বিরোধিতা করব। তাই তারা কি হয়ে গেলেন? এনারা প্রো চেঞ্জার্স হলেন। ওকে। এবং এই কারণেই ওই চৌরুচেরি ঘটনার কারণে 1 জানুয়ারি 1923 সালে স্বরাজ্য পার্টি তৈরি করলেন মতিলাল নেহরুকে নিয়ে। কাকে নিয়ে? মতিলাল নেহরুকে নিয়ে স্বরাজ্য পার্টি ফাউন্ডেড। সেই কারণেই উনি এটা তৈরি করলেন। আর একমাত্র লোক যিনি জেলে থাকা অবস্থায় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, অনলি পিপল যিনি জেলে থাকা অবস্থায় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, এটা মনে রাখবে। ওকে। বেশ, জিকে গোখলে সম্বন্ধে এখনই বললাম। কি হিতবাদা, তোমাকে আগে বলেছি, আবার বলছি, রিপিট হচ্ছে, দেখো হিতবাদা জার্নাল। জিকে গোখলে কি বলেছিল? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি 1905-এ। তাছাড়াও এই জিকে গোখলেই বলেছিল যে হোয়াট বেঙ্গলস থিঙ্ক টুডে, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্ক টুমরো। এটাই বলতে ছিল, মানে বাংলা যেটা আজ ভাবে, ভারত সেটা কাল ভাবে, এটাই তিনি বলতে চেয়েছিলেন। ওকে, চলো। তেজ বাহাদুর সাপুরের কথা যদি, আচ্ছা বিপিন চন্দ্র পালের কথা যদি বলি, বলেছিলাম পলিটিক্যাল ক্রিড, ইয়ং ইন্ডিয়া, এগুলো সবগুলো করেছিলেন। পলিটিক্যাল ক্রিড কে বলেছিলেন? পলিটিক্যাল ক্রিড এই অরবিন্দ ঘোষই বলেছিলেন, পলিটিক্যাল ক্রিড। তাছাড়া ইয়ং ইন্ডিয়া ওনার, প্যাসিভ রেজিস্ট্যান্স উনি করেছিলেন, প্যাসিভ রেজিস্ট্যান্স। ওকে, চলো পরের প্রশ্ন। হু ওয়াজ নোন অ্যাজ দ্য মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশনারি? কে ইন্ডিয়ান রিভলিউশনারি মাদার নামে পরিচিত? তাহলে কে ভাই? বলেছিলাম যে মাদাম ভিকাজি রুস্তম কামা, ম্যাডাম কামা। ওকে, ইনি 1907 সালে 1907-এ স্টুয়ার্টগার্ডে, জার্মানির স্টুয়ার্টগার্ডের কি করেন? ট্রাই কালার ফ্ল্যাগ উত্তোলন করেন। এটাই ছিল বিদেশ মাটিতে ভারতের প্রথম ফ্ল্যাগ উত্তোলন। ওকে, এই মাদাম কামাই করেছিলেন। ওকে, তাছাড়াও ইনি একটা বই লিখেছিলেন, বইটার নাম ছিল মদন তালোয়ার। মদনলাল ধিংড়া, মনে করো যে মদনলাল ধিংড়া 1909 সালে কার্জন উইলিকে মেরে দিল, তারপর একে এক্সিকিউট করা হয়। ব্রিটিশে প্রথম মেরে দিয়েছিল কার্জন উইলিকে, সেই কারণে উনি
এক্সিকিউট করা হয়েছিল মদনকে, সেজন্য ওনার বইটা লিখেছিলেন কি মদনস তলোয়ার। ওকে, সিস্টার নিবেদিতা যদি বলা হয় তাহলে ইন্ডিয়ার ফ্ল্যাগ প্রথম ডিজাইন করেন, ফার্স্ট ডিজাইনড ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটাও পরীক্ষায় দিয়েছিল ইন্ডিয়ান ফ্ল্যাগ। ওকে, অ্যানিবেশন যদি বলা হয় হোম রুল লীগ তৈরি করেছিলেন 1916 সালে, 1916 সালে হোম রুল লীগ তৈরি করলেন। তাছাড়াও ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট হলেন ইন্ডিয়ার, মানে আইএনসির, ইন্ডিয়ার বলছি আইএনসির প্রেসিডেন্ট অফ আইএনসি, সালটা কত ছিল 1917 ছিল। ফার্স্ট ওম্যান বলে এটা হবে, ইন্ডিয়ান বললে পারে তখন সরোজিনী নাইডু হয়ে যাবে। ক্লিয়ার? তাছাড়াও এই অ্যানি বেসান্ত ইয়ং ইন্ডিয়া ওনার বই, মানে জার্নাল, গান্ধীজিরও ছিল ওনারও ছিল ইয়ং ইন্ডিয়া। ওকে, আচ্ছা মাতঙ্গিনী হাজরা দেখতে পাচ্ছ, মাতঙ্গিনী হাজরাকে কি বলা হয়? গান্ধী বুড়ি বলা হয়। মেদিনীপুরে পুলিশ স্টেশনের সামনে ওনাকে শট মেরে ফেলা হয়। ওকে, রিভলিউশনারি ছিলেন এটা এনারা, তাহলে ইনি গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। তাহলে কে ছিলেন মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশনারি? আনসার হলো ম্যাডাম কামা। ওকে, চলো পরের প্রশ্ন যাই। হু ফাউন্ডেড ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইন কলকাতা? 1876-এ তৈরি হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। কত সালে? 1876। কে করলেন? এস.এন. ব্যানার্জি করলেন, তাই না? তাহলে এস.এন. ব্যানার্জিকে কি বলা হয়? রাষ্ট্রগুরু বলা হয়। এস.এন. ব্যানার্জিকে রাষ্ট্রগুরু বলা হয়। তাছাড়াও ফাদার অফ ন্যাশনালিজম বলা হয়, ফাদার অফ ন্যাশনালিজম বলা হয়। ওনার পত্রিকার নাম ছিল দ্য বেঙ্গলি, বেশ দ্য বেঙ্গলি হলো। আর এস.এন. ব্যানার্জির কথা যদি বলা হয়, ওনার বই এ নেশন ইন মেকিং, এ নেশন ইন মেকিং, এবং ওনার একটা বিখ্যাত উক্তি হলো, লর্ড কার্জন বলেছিল, দুটো উক্তি দিয়েছিল, পরীক্ষায় দিয়েছিল, যে 1905 সালে যখন দেশ বলছি আমাদের বেঙ্গল পার্টিশনের কথা বলেছিলেন, তখন উনি বলেছিলেন যে আই এম গিভিং ইউ এ মুসলিম প্রভিন্স বা মুসলিম স্টেট, এটা বলেছিল কার্জন। আরেকটা বলেছিল যখন ভারতীয়রা বিরোধিতা শুরু করলো, স্বদেশী মুভমেন্ট চালু করলো, তখন বলেছিল যে এটা বিরোধিতা করার জন্য, তখন কার্জন বলেছিল যে তোমরা যতই বিরোধিতা করো, পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেল ফ্যাক্ট, মানে হবেই হবে। সেটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলেছিল যে আই উইল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেলড, এটা বলেছিলেন কে? এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ক্লিয়ার? আর প্রথম ইন্ডিয়ান যিনি ডিসমিসড হন, ফার্স্ট ইন্ডিয়ান হু ডিসমিসড ফ্রম আইসিএস, যেটা নেতাজি পেয়েছিলেন, ইনিও পেয়েছিলেন। আর যদি বলে প্রথম ইন্ডিয়ান কে পেয়েছিলেন? সত্যেন্দ্রনাথ ট্যাগর, যেটা নামে আমাদের স্টেট গভর্নমেন্টের স্কিম চালাই এর জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য, ইউপিএসসির জন্য বা ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। ওকে, সূত্র এসএনটি সিএসএসসি। চলো, সুভাষচন্দ্র ব্যানার্জি দেখতে পাচ্ছি, সুভাষচন্দ্র বোস দেখতে পাচ্ছি, সরি, 1938 সালে উনি কংগ্রেসের প্রেসিডেন্ট হন, 37-38-এ হন। এবং ওই সময়ে প্ল্যানিং কমিটি যখন তৈরি হয়, প্ল্যানিং কমিটি উনি তৈরি করেন। এবং উল্টোটার জিনিসটা কি হয়েছিল, প্ল্যানিং কমিটি উনি প্রেসিডেন্ট থাকাকালীন, কংগ্রেসের প্রেসিডেন্ট থাকাকালীন উনি তৈরি করেছিলেন, কিন্তু প্ল্যানিং কমিটির চেয়ারম্যান কাকে করেছিলেন? জওহরলাল নেহেরুকে। কাকে করেছিলেন? জে.এল. নেহেরু। কংগ্রেস থেকে বেরোনোর পর 1939 সালে ফরওয়ার্ড ব্লক তৈরি করেন উনি, আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন, সবগুলো তোমরা জানো। বেশ, চিত্তরঞ্জন দাসের কথা এখনই তোমাকে বলে দিলাম। সিআর দাস ডিফেন্স লয়ার ছিলেন, আলিপুর বোম কেসের ক্ষেত্রে স্বরাজ্য পার্টি তৈরি করেছিলেন, প্রো চেঞ্জার্স ছিলেন, দেশবন্ধু নামে পরিচিত ছিল। তাছাড়াও ইনার বিখ্যাত দুখানা উক্তি লিখে রাখো, এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ কান্ট, এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ কান্ট, এটা উনি বলেছিলেন। আরেকটা বলেছিলেন, স্বরাজ ফর মাসেস নট ফর ক্লাসেস, স্বরাজ ফর মাসেস নট ফর ক্লাসেস, এটা বলেছিলেন। ওকে, তাহলে আনসার কি হলো? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন থেকে কে তৈরি করলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরেরটা,
যুক্তরাজ্যের প্রথম ভারতীয় শহীদ কে ছিলেন? তাহলে বলো, একটু আগে বললাম প্রথম ভারতীয় শহীদ ছিলেন আমাদের এই মদনলাল ধিংড়া। 1909 সালে কার্জন উইলিকে মেরেছিলেন। কাকে মেরেছিলেন? কার্জন উইলিকে মেরেছিলেন। বিদেশি মাটিতে ফার্স্ট মার্ডার, ফার্স্ট শহীদ লেখাই আছে, তাহলে ফার্স্ট মার্টায়ার ইন ফরেন সোয়েল, বিদেশের মাটিতে ভারতের হয়ে প্রথম শহীদ হয়েছিলেন এই মদনলাল ধিংড়া। এরপরে উদ্ধম সিং 1940 সালে মেরেছিলেন, মনে করো উদ্ধম সিং মেরেছিলেন ক্যাক্সটন হলে, সেটা পরবর্তীতে, কিন্তু তার আগে মদনলাল ধিংড়া 1909 সালে মেরে দিয়েছিলেন কার্জন উইলিকে। ক্লিয়ার? এনার পরই বইটা লিখেছিলেন কি, মাদাম ভিকাজি রুস্তম কামা বইটা কি লিখেছিলেন? বইটার নাম ছিল মদন তলোয়ার। সাভারকার দেখতে পাচ্ছি অভিনব ভারত 1903-04 সালে তৈরি করেছিলেন। অভিনব ভারত 1903-04 তৈরি করেছিলেন অভিনব ভারত। বেশ, আর কি করেছিলেন সাভারকার? 1857-এর রিভল্টকে বলেছিলেন ন্যাশনাল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলেছিলেন। কি বলেছিলেন? ন্যাশনাল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এটার উপরে বইটা লিখেছিলেন। ওকে, বেশ। হরদয়াল দেখতে পাচ্ছি 1913 সালে এই হরদয়াল এবং এই মোহন সিং ভাকনা, এই দুজন মিলে কি তৈরি করেছিলেন? গদার পার্টি। কি পার্টি? গদার পার্টি। কোথায়? অ্যাট ইউএসএ, সান ফ্রান্সিসকো, ইউএসএ তে তৈরি হয়েছিল। এটার সঙ্গে কি যুক্ত আছে? এই গাদার পার্টির সঙ্গে একটা জিনিস যুক্ত আছে, সেটার নাম কি? কোমাতা গারু শিপ ইনসিডেন্ট এর সময় তৈরি হয়ে আছে। ক্লিয়ার? তাহলে আনসার হলো তোমার কি? মদনলাল ধিংড়া, এটার আনসার। উনি ভারতীয় মানে যুক্তরাজ্যের প্রথম শহীদ। চলো পরের প্রশ্ন। যুগান্তর পত্রিকার প্রথম এডিটর কে ছিলেন? যুগান্তর পত্রিকার প্রথম এডিটর ছিলেন বারীন্দ্র ঘোষ। কে ছিলেন? বারীন্দ্র কুমার ঘোষ, বারীন্দ্র ঘোষ। ওকে। ব্রহ্মবান্ধব উপাধ্যায় দেখতে পাচ্ছ, ব্রহ্মবান্ধব উপাধ্যায় কোন পত্রিকা লিখেছিলেন? সন্ধ্যা পত্রিকা। কৃষ্ণকুমার মিত্র দেখতে পাচ্ছ সঞ্জীবনী পত্রিকা। যেই সঞ্জীবনী পত্রিকাতে প্রথম যে স্বদেশী মুভমেন্টে বয়কট কথাটা প্রথম উনি চালু করেন। বয়কট কথাটা ফার্স্ট ইউজ ডিউরিং অ্যান্টি পার্টিশন মুভমেন্ট অর স্বদেশী মুভমেন্ট। স্বদেশী মুভমেন্টের সময় উনি প্রথম এই বয়কট কথাটা এই সঞ্জীবনী পত্রিকাতে করেছিলেন। ক্লিয়ার? এই ভূপেন্দ্রনাথ দত্ত আমাদের স্বামী বিবেকানন্দর, নরেন্দ্রনাথ দত্তর ভাই। ওকে, চলো পরের প্রশ্ন যাই। হু পাস ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? বললাম 1878-এ কে পাস করে? লিটন পাস করে। তোমাকে এক্ষুনি বলে দিলাম লিটন পাস করে। সেটাকে রিপিল কে করলো? রিপিন। মনে রাখবে রিপিল রিপন মনে রাখার সুবিধা। রিপিলড বাই রিপন। সাল যদি বলে কবে? সাল হলো 1881। চালু করলেন কে? লিটন, কিন্তু রিপিল করবেন কে? রিপন। ওকে, ডালহৌসি সম্বন্ধে বললাম। কার্জনের সম্বন্ধে বলেছি। ওয়েলেসলি সম্বন্ধে একটু বলে দিই। ওয়েলেসলি সাবসিডিয়ারি অ্যালায়েন্স চালু করেছিলেন। সাবসিডিয়ারি অ্যালায়েন্স চালু করেছিলেন। এবং কে প্রথমে করেছিলেন? নিজাম অফ হায়দ্রাবাদ। হোয়াট ইজ সাবসিডিয়ারি অ্যালায়েন্স? আমি বলে দিয়েছি। ভারতীয় রাজাদের খরচে বিদেশি পণ্য পোষা, মানে বিদেশি সৈন্য বা ওদের সৈন্য পোষা, ইনি সাবসিডিয়ারি অ্যালায়েন্স করেছেন। কি অ্যাসিওর কিসের জন্য করলেন ভারতীয়রা? অ্যাসিওর দিলেন যে আমি তোমাদের বিদেশি মানে বাইরের যে কেউ যদি অ্যাটাক করে তাহলে সেখান থেকে রক্ষা করব। আলটিমেটলি ভারতীয়রা তো অ্যাটাক করবে, তাহলে ভারতীয়দের সাথে ভারতীয়দেরকে লড়াইয়ের জন্যই করেছিলেন। সেটারই বিরোধিতা করেছিলেন টিপু সুলতান। ওকে, এবং এই টিপু সুলতানই ফাইনাল ডিফিট হয় টিপু সুলতানের এই ওয়েলেসলির হাতে। ফাইনাল ডিফিট অফ টিপু সুলতান সাল কবে? 1799। ফাইনাল ডিফিট অফ টিপু সুলতান এ ওয়েলেসলি করেছিলেন। ক্লিয়ার? তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করলেন? লর্ড লিটন করলেন। চলো পরেরটা। মায়ের দেওয়া মোটা কাপড়, মেয়ের না, মেয়ের হবে না, মায়ের হবে। ভুল হয়েছে ভাই।
লেখা আছে, এটা খুব বিখ্যাত উক্তি, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, গাইতে গাইতে তুলে নেড়ে ভাই। এটা কে এই গানটা গেয়েছিলেন? প্রশ্ন হলো এটা, গানটা কে গেয়েছিলেন? এটা স্বদেশী মুভমেন্টের সময়, স্বদেশী মুভমেন্টের সময় এই গানটা গাওয়া হয়েছিল। স্বদেশী মুভমেন্ট কিসের জন্য হয়েছিল? বেঙ্গল পার্টিশন 1905 সালের এগেনস্টে স্বদেশী মুভমেন্ট করা হয়েছিল। এবং কি নেওয়া হয়েছিল রিজলিউশন? যে বিদেশি পণ্য বয়কট করতে হবে, নিজের জিনিস তৈরি করতে হবে। ক্লিয়ার? তাহলে পুরো গানটা আর এক লাইন যদি বলি, তাহলে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, মাথায় তুলে নেড়ে ভাই, মাথায় তোমাকে লিখেছে, যাই হোক লেখা ভুল হয়েছে, মাথায় তুলে, বাংলাটা ভুল হওয়ার জন্য সরি। মাথায় তুলে নেড়ে ভাই, এটা পরের লাইন হলো, দিন দুঃখিনী মাঝে আমার, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য যে নেই, তার বেশি আর সাধ্য যে নেই। এটার যথার্থটা কি আমি একটু বলে দেবো। যাই হোক, এই লাইনটা বললাম তাহলে আরো বেশি রিলেট করবে তাই বললাম। ওকে, বাংলা ক্লাস করাচ্ছি না। যাই হোক, এটা বলেছিলেন রজনীকান্ত সেন, বিখ্যাত রাইটার, এবং এগুলো করেছিলেন এই রজনীকান্ত সেন। বলেছিলেন যে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি সাধ্য নাই। মানে ব্রিটেনে তখন কি হয়ে গেছিল, 1900 কখন, টাইমটা কখন, 1906, মনে করো 1906-05 কথা, ওই সময়ের কথা বলছি, অ্যান্টি পার্টিশন মুভমেন্টের কথা বলছি। তাহলে সেই সময়, তার আগেই ব্রিটিশে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়ে গেছিল। এখান থেকে র ম্যাটেরিয়াল বিদেশে যেত, এবং সেখান থেকে ফাইন, এই যে জামা কাপড় পরে আছি এগুলো ফাইন মেশিনের তৈরি, ফাইন জিনিস তৈরি হয়ে আসতো, মানে পাতলা পাতলা খুব সরু খুব ফাইন ম্যাটেরিয়ালস। ওকে, কিন্তু ভারতে তো সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়নি। তাহলে আমাদের খাদি কাপড় এখনও যদি দেখো তাহলে মোটা দেখবে, তাহলে সেই জিনিসটা হয়নি, হাতে বোনা সিল্ক বা হাতে বোনা জিনিসপত্র। সেটার জন্য বলেছিল যে মায়ের দেওয়া মোটা কাপড়, মায়ের দেওয়া মানে ইন্ডিয়াকে বোঝাচ্ছে মোটা কাপড় মাথায় তুলে নে, তোর মাঝে দিন দুঃখিনী, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে হয়নি সেটার জন্য মোটা কাপড়টা তুলে নেয়, ফাইন জিনিসটা ইংল্যান্ডের নেই, ইংল্যান্ডের মতো ফাইন জিনিসটা আমাদের নেই, তাদেরটা বয়কট করতে হবে, এটাই বোঝাতে চেয়েছিল। মানে নিজের জিনিসকে প্রমোট করছিল ইংরেজকে বিরোধিতা করে। এটা কে করেছিলেন? রজনীকান্ত সেন, ডিউরিং অ্যান্টি পার্টিশন মুভমেন্ট অর ডিউরিং কি স্বদেশী মুভমেন্ট। ক্লিয়ার হলো? তাহলে রজনীকান্ত সেন হলো তোমার আনসার। পারেক্ট। আন্ডার হুজ এফোর্টস ওয়াজ দ্য এজ অফ কনসেন্ট অ্যাক্ট পাসড? এজ অফ কনসেন্ট অ্যাক্ট 1891-এ পাস হয়েছিল। কি হয়েছিল? যে ইন্টারকোর্স এজ, মেয়েদের ইন্টারকোর্স এজ 10 ইয়ার্স থেকে বাড়িয়ে 12 ইয়ার্স করা হয়েছিল, সেটা অ্যাপ্লিকেবল ফর ম্যারিড আনম্যারিড বোথের জন্য। এটারই ভারতীয়রা অনেকে বিরোধিতা করেছিল যে কেন আমাদের হিন্দু আইনে কি করবে, ইংরেজরা হাত দিবে, যেটার বিরোধী, ঘোর বিরোধী ছিলেন বাল গঙ্গাধর তিলক। যে কেন আমাদের ভারতীয় আইনের উপর হস্তক্ষেপ করবে বাল গঙ্গাধর তিলক, এটা বলেছিল যে কেন করবে ইংরেজরা, এটা করতে পারে না, আমরা আমাদের আইন দেখে নেব। তো যাই হোক, এটা বিখ্যাত করেছিলেন কার জন্য হয়েছিল? বিএম মালবারির জন্য হয়েছিল, মনে থাকবে। সম্মতির বয়সায়ন 10 থেকে কত বছর করা হলো? 12 বছর করা হয়েছিল। ক্লিয়ার? তাহলে বিএম মালবারি করেছিলেন। ওকে, চলো পরের প্রশ্ন। হুয়াজ তিতুমির? তিতুমির কে ছিলেন? তিতুমির ছিলেন ওহাবি লিডার, এটা তোমাকে আগে বলে দিয়েছিলাম। তিতুমির ছিলেন ওহাবি মুভমেন্ট। এই ওহাবি মুভমেন্টটা কোথায় স্টার্ট হয়েছিল? ওহাবি মুভমেন্টে স্টার্ট হয়েছিল তোমার অলমোস্ট আরবে হয়েছিল 1700 সামথিং এর, 18th সেঞ্চুরিতে, মানে 1700 সামথিং এ। ওকে, এটার যদি ইন্ডিয়াতে বলা হয়, ইন্ডিয়াতে কবে স্টার্ট হয়েছিল? ইন্ডিয়াতে এসেছিল 1820-তে। কে করেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান, না সৈয়দ আহমেদ বেরেলভি। নাম কি? বাই সৈয়দ আহমেদ বেরেলভি, খান না,
খান না হলে কি, খান হলে কি হবে, শের শহীদ আহমেদ খান হলে কি হবে, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ যিনি এস্টাবলিশ করেছিলেন 1875 সালে, ওটা হয়ে যাবে। ওকে, তাহলে এটা হলো 1820 সালে হয়েছিল। অ্যাকচুয়ালি আরবে 1790s দিকে আরবে তৈরি ছিল, সেখান থেকে ইনফ্লুয়েসড হয়ে উনি ইন্ডিয়াতেও চালু করেন। ওকে, ফরাজি মুভমেন্ট ওই রকম টাইমে হয়েছিল, সেম টাইমে 1818 দিকে, 1818 দিকে কে করেছিলেন, হাজি শরিয়াতুল্লাহ, এবং তারপরে কে, তার ছেলে দুদু মিয়া এটাকে লিড করেছিলেন। ওকে, বেশ। লিডার অফ সিপাহি মিউটিনি, 1857 হয়েছিল, সবাই জানো, গ্রেট রিভল্ট যেটাকে বলা হয়, সিপাহি মিউটিনি বলা হয় এটা। ইন্ডিগো রিভল্ট 1899 নীল বিদ্রোহ তৈরি হলো 1899। ওকে, এই সময় তৈরি হয়েছিল নীল বিদ্রোহ। চলো পরেরটা। হু ফাউন্ডেড দ্য সোসাইটি ফর প্রমোশন অফ ন্যাশনাল ফিলিং, ন্যাশনাল ফিলিং এর সোসাইটি কে করেছিলেন, বিখ্যাত দারুণ প্রশ্ন এটা। রাজনারায়ণ বোস এই ন্যাশনাল ফিলিং এর জিনিসটা তৈরি করেছিলেন, যেটার জিনিস দেখেই, এই জিনিস ন্যাশনাল ফিলিং এর কথা দেখেই উদ্বুদ্ধ হয়ে নবগোপাল মিত্র ন্যাশনাল কথাটাকে বিশাল প্রচলন করেন। কে, নবগোপাল মিত্র, ওই জন্য এনাকে ন্যাশনাল মিত্র বলা হয়, এই নবগোপাল মিত্রকে। এই কার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিলেন, এই রাজনারায়ণ বোসের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। ওকে, তাহলে আনসার কি হলো, ন্যাশনাল ফিলিং এর কথা কে করেছিলেন 1866 এর দিকে, রাজনারায়ণ বোস। ওকে, চলো পরের প্রশ্ন যাই। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ হিন্দু মেলা, এই তো হিন্দু মেলা কে করেছিলেন, এই নবগোপাল মিত্রই করেছিলেন, ওই রাজনারায়ণ বোসের দ্বারাই করে। এনাকে কি বলা হয়, ন্যাশনাল মিত্র বলা হয়। ন্যাশনাল কথাটা ন্যাশনাল মিউজিয়াম, ন্যাশনাল মেলা, ন্যাশনাল জিম ক্লাব, সমস্ত কিছু তৈরি করা হয়, তাই এনাকে ন্যাশনাল মিত্র বলা হয়। ইনি হিন্দু মেলা 1902 সালের দিকে তৈরি করেন। ওকে, 1902 না, হিন্দু মেলা 1867 দিকে হয় ভাই, 1867 দিকে হিন্দু মেলা হয়। ওকে, বিজয় তিলক যদি বলা হয়, লোকমান্য তিলক বলা হয় ওনাকে লোকমান্য বলা হয়। নো ট্যাক্স ক্যাম্পেইন করেছিলেন উনি 1896-এ, কোথায়, মহারাষ্ট্রে। নো ট্যাক্স ক্যাম্পেইন 1896-এ কোথায়, মহারাষ্ট্রে করেছিলেন। 1896, 1897-এ এই মহারাষ্ট্রে করেছিলেন। ওকে, তাছাড়াও গণপতি ফেস্টিভ্যাল 1893, শিবাজি ফেস্টিভ্যাল 1895। বেশ, এই বিজয় তিলক করেছিলেন। আজ যদি করা হয়, আজ যদি বলা হয়, ওনার বই লিখেছিলেন গীতার, মান্ডালয় জেলে ওনাকে পাঠানো হয়েছিল, মান্ডালয় জেলে। বেশ, সেখানে তিনি কি লিখেছিলেন, আর্কটিক হোম অফ বেদাস। আরেকটা বই লিখেছিলেন ইম্পর্টেন্ট, দ্যাট ইজ গীতা রহস্য, ইম্পর্টেন্ট বই। আর যদি বলা হয় মারাঠা কেশারি, কি দুখানা পত্রিকা ছিল, মারাঠা আর কেশারি। মারাঠা ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজে, কেশারি ছিল মারাঠা ল্যাঙ্গুয়েজে। ওকে, তাহলে এতগুলো পয়েন্ট ছিল বিজয় তিলকের সম্বন্ধে। অক্ষয় কুমার দত্ত যদি বলা হয়, আনক্রাউন্ড কিং অফ, আচ্ছা, অশ্বিনী কুমার দত্তকে আনক্রাউন্ড কিং অফ এটা বলা হয়। অক্ষয় কুমার দত্ত কিন্তু ইম্পর্টেন্ট লোক ছিলেন। ইনি যে তত্ত্বাবধানী সভা ছিলেন, তোমরা মনে করো তত্ত্বাবধানী সভা ছিল, সেই তত্ত্বাবধানী সভার দেখরেখ করতেন। তত্ত্বাবধানী সভা কে করেছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর করেছিলেন, মনে করো, তত্ত্বাবধানী পত্রিকা ছিল, উনাকে দেখরেখ করতেন। এবং ইনি প্রথম বাংলা ভাষায় ফার্স্ট সাইন্টিফিক বুক ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, কি, ভূগোল, নাম কি, ভূগোল, যে ভূগোল বই, সেই ভূগোল বই উনি প্রথম লিখেছিলেন। এই তত্ত্বাবধানী সভা ছিল, তত্ত্বাবধানী সভার একটা এডুকেশন, একটা ইনস্টিটিউট ছিল, সেখানে তিনি ভূগোল পড়াতেন। ওকে, তাহলে উনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন, এটা লিখে রাখতে পারো, তত্ত্বাবধানী সভা। অক্ষয় কুমার দত্ত ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে,
সরি, সুরেন্দ্রনাথ ব্যানার্জির কথা বলে দিয়েছি, রাষ্ট্রগুরু, এ নেশন ইন মেকিং, দ্য বেঙ্গলি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ফার্স্ট ইন্ডিয়ান হু ডিসমিসড ফ্রম আইসিএস, আই উইল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেল, এভরিথিং, সমস্ত কিছু বলে দিয়েছি, আর এটা বলছি না। চলো পরেরটা। হু পাবলিশড আল হিলাল? আল হিলাল কে পাবলিশ করেছিল? আল হিলাল পাবলিশ করেছিলেন আমাদের আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, যিনি ফার্স্ট এডুকেশন মিনিস্টার ছিলেন ইন্ডিয়ার। ওকে, ইনার এটা ছিল। মোহাম্মদ আলী জিন্নাকে গ্রে অ্যাম্বাসেডার বলা হয়। অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়া বলে করেছিলেন কে? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু সম্বোধন করেছিলেন, মনে থাকবে? বেশ, চলো পরেরটা। হোয়েন ডিড বিবেকানন্দ ফাউন্ড রামকৃষ্ণ মিশন? রামকৃষ্ণ মিশন কখন চালু করলেন? বিবেকানন্দ সম্বন্ধে যদি বলি, তাহলে ওনার বইয়ের নাম যদি বলা হয়, পরিব্রাজক বলে একটা বই লিখেছিলেন, পরিব্রাজক। আরটা কি লিখেছিলেন? প্রাচ্য ও পাশ্চাত্য। মানে প্রাচ্য মানে কোনটা? আমাদের এই দিকটা। পাশ্চাত্য মানে কি? তোমরা এখনো জানো পাশ্চাত্য কথাটা বললে কি বোঝায়? ইউরোপ বোঝায়, ওয়েস্টার্ন সাইড বোঝায়। এই দুটো বই লিখেছিলেন। আরও বই ছিল যদিও। ইনি 1893-তে, এই যে 1893 দেখছো, শিকাগোতে, কোথায়? শিকাগোতে রিলিজিয়াস কনভেনশনে তিনি কি করেন? রিলিজিয়াস পার্লামেন্টে বিখ্যাত বক্তব্য দেন 1893 সেপ্টেম্বর মাসে। যদি মান্থ বলা হয় তাহলে মান্থ বলে দিচ্ছি, 11 সেপ্টেম্বর দিয়েছিলেন উনি বক্তব্য। সেপ্টেম্বর মাস, এটাও বিশেষের খুব ফেভারিট প্রশ্ন, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। রামকৃষ্ণ মিশন কবে তৈরি করলেন? 1897-এ। 1897-এ রামকৃষ্ণ মিশন তৈরি করলেন। 1897 আর কিসের জন্য বিখ্যাত দেখো, মনে করো চাপেকর ব্রাদার্স হত্যা করছে, চাপেকর ব্রাদার্স কিল্ড প্লেগ কমিশনার আয়ার্স্টকে, প্লেগ কমিশনার র্যান্ড ওয়ায়ার্স্টকে মেরেছিল 1897-এ, তাই না? 1885-এ আইএনসি ফাউন্ড হচ্ছে, 1885-এ। তারপর ডেকান এডুকেশন সোসাইটি, ডেকান এডুকেশন সোসাইটি ইনের সময় তৈরি হলো। বেশ, এই সময় তৈরি হয়েছিল। আর ইম্পর্টেন্ট বলতে বেশ এগুলোই। চলো পরেরটা যাই। হু ওয়াজ দ্য এডিটর অফ কেশারি? কেশারির এডিটর কে ছিলেন? সবাই জানো, বিজি তিলক। তোমাকে এক্ষুনি বলে দিলাম। কেশারি কোন ভাষায় ছিল? কেশারি ছিল ইংলিশ ভাষায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল কেশারি। ওকে, চলো লালা লাজপত রায়ের কথা যদি বলি আমরা, এই লালা লাজপত রায় 1928 সালে, মনে করো 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়ে মারা যান লাঠিচার্জের দ্বারা। সেটারই এগেনস্টে 1929 সালে সন্ডার্সকে হত্যা করেন কে? কিল্ড সন্ডার্স, ভগৎ সিং কিল্ড, ভগৎ সিং কিল্ড সন্ডার্স। ওকে, যেটা লাহোর কনস্পিরেসি নামে পরিচিত। কি নামে পরিচিত? লাহোর কনস্পিরেসি এটা। বেশ, গোপাল কৃষ্ণ গোখলের কথা বলেছি। দাদাভাই নৌরোজি যদি বলি, দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। রেহেনুমাই মাজদাইন সভা করেছিলেন, রেহেনুমাই মাজদাইন সভা। রাসগুপ্তার করেছিলেন। ডেকান এডুকেশন সোসাইটির উনি ফাউন্ডার ছিলেন, ওয়ান অফ দ্য ফাউন্ডার। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ব্রিটিশদেরকে আনব্রিটিশ বলেছিলেন। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। বেশ, আর যদি বলা হয় দাদাভাই নৌরোজি সম্বন্ধে আর কি ছিল? ড্রেন অফ ওয়েলথ থিওরি, ড্রেন অফ ওয়েলথ থিওরি। আর একটা ছিল ইম্পর্টেন্ট, সেটা হলো
1893-তে ফিন্সবারি থেকে লিবারাল পার্টির টিকিট পেয়ে ব্রিটিশ পার্লামেন্টে ফার্স্ট মেম্বার হন, ব্রিটিশ পার্লামেন্টে প্রথম উনি যান। ওকে, হাউস অফ কমন্সে। ক্লিয়ার? তাহলে এই ছিল তোমাদের এটা। গোপাল কৃষ্ণ গোখলে সম্বন্ধে তোমাকে বলে দিয়েছি। মেন্টর ছিল গান্ধীজি এবং এর জিন্নার। 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি হিতবাদা তৈরি করেন। উনার কলেই গান্ধীজি 1915 সালে 9 জানুয়ারি ভারতে আসেন, গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে। পরেরটা, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ দ্য ফরমেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? বলো, এতে সোজা প্রশ্ন হতে পারে। প্রশ্ন কি? 1885-এ ডাফরিন করেছিলেন, তাই না? 1885-এ ডাফরিনের সময় কে করেছিলেন? বাই এও হিউম। এও হিউম। ওকে, বেশ, সবগুলো বলেছি। কার্জন বলা আছে, ক্যানিং বলা আছে, সবগুলো বলে দিয়েছি, ইম্পর্টেন্ট। তাহলে আনসার এও হিউম হলো। চলো পরেরটা যাই। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট মডারেট? কে মডারেট ছিলেন না? মডারেট প্রথমে বিপিন চন্দ্র পাল মডারেট হিসেবে শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীতে এক্সট্রিমিস্ট হয়েছিলেন। তাহলে বিপিন চন্দ্র পাল হবে আনসার, বিপিন চন্দ্র পাল। তো ফিরোজ শাহ মেহতাকে বলা হয় আনক্রাউন্ড কিং অফ বোম্বে। আনক্রাউন্ড কিং অফ বোম্বে, এগুলো সব বলে দিয়েছি, রিপিটেশন হচ্ছে তোমাদের। কি? বোম্বে ক্রনিকাল। বোম্বে ক্রনিকাল ইনি তৈরি করেন। আর মোস্ট ইম্পর্টেন্ট মডারেট লিডার ছিলেন ফিরোজ শাহ মেহতা। ওকে, তাহলে আনসার কে? মধ্যপন্থী কে ছিলেন না? বিপিন চন্দ্র পাল। ওকে, তোমাকে এর আগে বলে দিয়েছি, বাকিগুলো সব বলে দেওয়া আছে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপাল কৃষ্ণ গোখলে, এভরিথিং সব বলে দিয়েছি। চলো পরেরটা। 1913 সালের দিকে কে ভারতীয় সিপাহী বিপ্লবী দ্বারা বিদ্রোহ সংগঠিত করার চেষ্টা করেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই লোকটা রাসবিহারী বোস। ব্রিটিশ কিন্তু কোনোদিন একে ধরতে পারেনি, ব্রিটিশরা। এই যে 1908 সালে তুমি দেখলে না, 1908 সালে যেখানে অরবিন্দ ঘোষকে ধরলো, সেখানে কিন্তু রাসবিহারী বোসও ছিলেন। ঘোষ না, বোস, দেখো ভালো মতো দেখো, বোস। রাসবিহারী বোসও ছিল, রাসবিহারী বোসকে ধরতে পারেনি। উনি ওই সময় আলিপুর বোম কেসের পর ওখান থেকে পালিয়ে কোথায় চলে গেলেন? দেহরাদুন। দেহরাদুনে কি আছে বলো তো? ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। এটা পরীক্ষা দেয়। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে? দেহরাদুন, উত্তরাখণ্ড। এই ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে উনি ক্লার্ক হিসেবে কি করতে লাগলেন? কাজ করতে লাগলেন। তারপরে ঠিক আবার 1912 সালের দিকে আবার উনার উদয় হচ্ছে কিসে? দিল্লি কনস্পিরেসি কেসে, যেটাতে হার্ডিঞ্জের ওপর বোম মারা হচ্ছে। হার্ডিঞ্জের উপর বোম মারা, সেখানে আবার হচ্ছিল। ওখান থেকে আবার পালিয়ে যায়, পালিয়ে গিয়ে জাপান পালিয়ে গেলেন। সে জাপানে গিয়ে আজাদ হিন্দ ফৌজের যে ব্যাপারটা, সেখানে তোমরা জানো, উনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে সঁপে দিলেন এবং শেষ পর্যন্ত উনি রাসবিহারী বোসকে জাপান অর্ডার অফ রাইজিং সান, যেটা জাপানের হাইস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হয়, সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সেটা কি এই রাসবিহারী বোসকে দেওয়া হয়। ওকে, এই দিল্লি কনস্পিরেসি কেসে শচীন্দ্রনাথ সান্যালও যুক্ত ছিলেন। শচীন্দ্রনাথ সান্যালও হয়েছিলেন, অ্যারেস্ট হয়েছিলেন। ওনার বিখ্যাত বইটার নাম কি ছিল? বন্দি জীবন। এই বইটা ব্রিটিশরা ব্যান করে দিয়েছিলেন। বন্দি জীবন ওনার বিখ্যাত বইয়ের নাম। ওকে, এই বাঘা যতীন দেখতে পাচ্ছি যতীন্দ্রনাথ ব্যানার্জি, যতীন্দ্রনাথ দাস না, যতীন্দ্রনাথ ব্যানার্জি, উনি বাঘা যতীন নামে পরিচিত। 1915 সালে ব্যাটেল অফ বুড়িবালাম, কি যুদ্ধে? ব্যাটেল অফ বুড়িবালাম। কোথায়? অ্যাট উড়িষ্যা। বুড়িবালামটা উড়িষ্যায় উনি মারা যান। ক্লিয়ার? অরবিন্দ ঘোষের কথা যদি বলি, অরবিন্দ ঘোষ বলেছিলেন, উনার বিখ্যাত সাবিত্রী লিখেছিলেন উনি, বিখ্যাত লিখা দ্য লাইফ ডিভাইন। আলিপুর বোম কেসের সঙ্গে যুক্ত ছিলেন, এগুলো বলা হয়েছে। আচ্ছা, আর একটা কি, 1928 সালের দিকে উনি পলিটিক্যাল ক্যারিয়ার থেকে অবসর নেন এবং পুদুচেরিতে, কোথায়? পুদুচেরিতে আশ্রম তৈরি করলেন এবং সেখানে গিয়ে থাকতে শুরু করলেন। ওকে, এই ছিল অরবিন্দ ঘোষ। এবং ইনি বলেছিলেন যে আমার দেশকে ভালোবাসা যদি আমার অপরাধ হয়, তাহলে দেন আই অ্যাম ক্রিমিনাল।
ইফ টু লাভ মাই কান্ট্রি ইজ ক্রাইম দেন আই এম ক্রিমিনাল, ইনি বলেছিলেন এই 1908 সালে যে আলিপুর বোম কেস হয়েছিল ট্রায়ালের সময়। ক্লিয়ার? চলো পরেরটা যাই। হু অ্যামং দ্য ফলোইং পারসন ডেসক্রাইব দ্য ব্রিটিশ রুল ইন দ্য আনব্রিটিশ। দেখো এক্ষুনি বললাম ব্রিটিশ রুল আনব্রিটিশ কে করেছিলেন? দাদাভাই নওরোজি করেছিলেন। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল বলেছিলেন, তাই না? এটা ছিল। রমেশচন্দ্রকে কি বলা হয়? ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া উনি লিখেছিলেন, রমেশচন্দ্র দত্ত, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। এবং ইনাকে বলা হয় ফাদার অফ ইকোনমিক ন্যাশনালিজম, ফাদার অফ ইকোনমিক ন্যাশনালিজম। ওকে, জিকে গুগলে বারবার আসছে। এমজি রানাডে, পুনে সার্বজনিক সভা, উইডো রিমারেজ অ্যাসোসিয়েশন, পুনা সার্বজনিক সভা, উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন। আর এই রানাডেই কিন্তু এই ড্রেন অফ ওয়েল থিওরি যেটা গান্ধীজি দিয়েছিলেন, দাদাভাই নওরোজি দিয়েছিলেন, সেটাকেই এক্সপ্লেন করেছিলেন কে? এই জাস্টিস এমজি রানাডে, ইনি জাস্টিস ছিলেন। ওকে, জিকে গোখলে বারবার আসছে, বলে দিয়েছি জিকে গোখলের কথা। বাটা হু রোড স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই? কে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই এই কথাটা লিখেছিলেন? অপশান দ্বিজেন্দ্রলাল রায়, হেমচন্দ্র ব্যানার্জি, রঙ্গলাল ব্যানার্জি, নবীন চন্দ্র সেন। আনসার কি হবে এটার? এটার আনসার রঙ্গলাল ব্যানার্জি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই, হে কে বাঁচিতে চাই, তাই না? রঙ্গলাল ব্যানার্জি করেছিলেন। চলো পরেরটা। ফর দ্য নেক্সট 50 ইয়ার্স লেট মাদার ইন্ডিয়া বি দ্য ওনলি গড টু বি ওরশিপড বাই ইন্ডিয়ান্স। কে বলেছিলাম আগামী 50 বছর ধরে ভারত মাতাকে ভারতীয়দের দ্বারা পূজিত একমাত্র দেবতা বলে গণ্য করা হোক? এটা বলেছিলেন কে? বলেছিলেন এটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন। ওকে, ইনি 1893-তে কি করলেন? 1893-তে শিকাগো সম্মেলনে বক্তব্য দিলেন। 1897-এ ওনার গুরু রামকৃষ্ণ 1897-এ কি করলেন? রামকৃষ্ণ মিশন করলেন। পরিব্রাজক, প্রাচ্য পাশ্চাত্য এসব বইগুলো উনি লিখলেন, এই স্বামী বিবেকানন্দ। অশ্বিনী কুমার দত্ত বলা হয়। অশ্বিনী কুমার দেখতে পাচ্ছ কি হবে? আনক্রাউন্ড কিং অফ বরিশাল, আনক্রাউন্ড কিং অফ বরিশাল হলো। আর যদি বলা হয় ইনি কংগ্রেসকে কি বলে ক্রিটিসাইজ করেছিলেন? 3 ডে তামাশা। ওকে, এটা বলেছিলেন। তাছাড়া অশ্বিনী কুমার দত্ত যদি বলা হয় স্বদেশ বান্ধব সমিতি, স্বদেশ বান্ধব সমিতি উনি ফর্ম করেন। ওকে, চলো অরবিন্দ ঘোষের সম্বন্ধে বলে দিয়েছি, বিজি তিলকের সম্বন্ধেও তোমাকে এই ভিডিওতে বলে দিয়েছি। পরেরটা, ইন হুইচ ইয়ার অল ইন্ডিয়া মুসলিম লীগ ফাউন্ডেড? তোমাকে বললাম লর্ড মিন্টো 2 এর সময় 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ তৈরি হলো। বাইকে ঢাকার নবাব সালিমুল্লাহ। সরি, এই অল ইন্ডিয়া মুসলিম লীগ কার সময় তৈরি হলো? মিন্টো 2 এর সময়, লর্ড মিন্টো 2 এর সময়। ওকে, 1911 সাল দেখতে পাচ্ছি। আচ্ছা, 1911 সালে বেঙ্গল পার্টিশন অ্যালাউড হলো, রদ হয়ে গেল বেঙ্গল পার্টিশন। তাছাড়াও ক্যালকাটা টু দিল্লি ক্যাপিটাল স্থানান্তরিত হলো, ক্যাপিটাল। বেশ, কার সময় হচ্ছে এগুলো? 1911। এইসব কীর্তি কার সময় হচ্ছে এগুলো? এগুলো হার্ডিঞ্জ 2 এর সময় হচ্ছে। ওকে, বেশ। 1920 সালে মনে করো এনসিএম চালু হচ্ছে, নন কোঅপারেশন মুভমেন্ট চালু হলো 1920 সালে। ওকে, চলো পরেরটা। আর 1916 সালে বিএইচইউ তৈরি হচ্ছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। ওকে, 1916 সালে। পরেরটা, হু ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া? তোমাকে বললাম 1858-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গুড গভর্নেন্স অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল
অফ ইন্ডিয়াটাকে চেঞ্জ করে কি করা হলো, ভাইসরয় করা হলো। সে সময় কে ছিলেন, ক্যানিং ছিলেন। ক্যানিংই তাহলে কি হবে, ফার্স্ট ভাইসরয় হবে। আনসার ক্যানিং, ক্যানিং হবে ফার্স্ট ভাইসরয়। ডালহৌসি সম্বন্ধে বলে দিচ্ছি। বেন্টিংয়ের সম্বন্ধে যদি বলি, বেন্টিংয়ের সময় মনে করো, বেন্টিংয়ের সময় 1833 চার্টার একটা ছিল। 1833 চার্টার অ্যাক্ট আসলো এই বেন্টিংয়ের সময়, যেখানে গভর্নর অফ ইন্ডিয়াকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলে চালানো হলো, মানে বলা হলো। কি ক্লিয়ার হয়েছে? তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন, এ বেন্টিং। ইনার সময়ে লর্ড ম্যাকলো এই 1833 মাধ্যমে কি করা হলো, ম্যাকলো মিনিট এসেছিল 1835-এ, যেখানে কি বলা হলো, ডাউন ফিল্ট্রেশন থিওরির কথা বলা হলো। ডাউন ফিল্ট্রেশন, যেখানে তোমাকে ডাউন ফিল্ট্রেশন থিওরির কথা বলা হলো। ওকে, এই সময়। থ্যাংক ইউ। তো এই ছিল তোমার ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।